আসসালামু আলাইকুম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। আমার প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা জানো, আমাদের বাংলাদেশে কোভিড-19 ভাইরাসের দ্বারা আক্রান্তের হার এখন ঊর্ধ্বমুখী। মহামারীর এই সময়টাতে বেঁচে থাকাটাই যখন এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন বাংলাদেশ সরকার তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্যে তোমাদের পাঠ্যসূচির পুনর্বিন্যাস করেছেন তোমাদেরই সুবিধার্থে। কি আছে এতে? চলো চোখ বুলিয়ে নিই। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়। এই অধ্যায়গুলোর মধ্যে চতুর্থ অধ্যায় বাদে বাকি সবগুলো অধ্যায় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। নিচে ডেসক্রিপশন বক্সে সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে একসাথে সবগুলো ক্লাস পেতে পারো। তো এসো আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়, গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গৃহ সম্পদ সম্পর্কে তোমরা আগের ক্লাসেও জেনেছ। আজকে আমরা গৃহ সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কে জানব। গৃহ সম্পদের ব্যবস্থাপনা অধ্যায়টি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়। চলো দেখে নিই এই অধ্যায়ে কি আছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। চতুর্থ অধ্যায়, গৃহ সম্পদের ব্যবস্থাপনা, 24 পৃষ্ঠা। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে: পারিবারিক বাজেটের গুরুত্ব উপলব্ধি করতে পারবে, সময় তালিকা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে, কাজ সহজকরণের কলা কৌশল সমূহ আয়ত্ত করবে, অর্থ, সময় ও শক্তির যথাযথ ব্যবহারে সচেতন হবে। প্রথমেই রয়েছে অর্থ ব্যবস্থাপনা। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম ও প্রধান। অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সেবা সংগ্রহ করি। ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তা বাজেট নামে পরিচিত। বাজেটের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরো স্পষ্টভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। আর বাজেট আমরা কেন করব? অর্থ আমাদের সকল চাহিদা পূরণ করে থাকে। এই মূল্যবান সম্পদটিকে যাতে অপচয় না ঘটে, যথাযথভাবে ব্যবহার করা যায়, সেজন্য আমরা বাজেট করব। বাজেটের প্রয়োজনীয়তাগুলো হচ্ছে: বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়, পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে, গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে, বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে, বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়, আর বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। বাজেটে কি কি খাত রয়েছে? খাতগুলোকে কিন্তু সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। প্রথমেই প্রয়োজনীয় খাতটি হচ্ছে খাদ্য খাত, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অন্যান্য খরচ, সঞ্চয়। বাজেট তৈরি করার সময় কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়, অর্থাৎ প্রতি মাসের বাজেট প্রতি মাসেই করতে হবে। তাই মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হবে। যে সময়ের বাজেট করা হবে সে সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। অর্থাৎ এক এক মাসের এক এক রকম প্রয়োজনীয় চাহিদা হতে পারে, সেই চাহিদা পূরণ করার জন্য একটা তালিকা করে নিতে হবে। তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে।
মনে রাখতে হবে যে ব্যয় কখনোই আয়ের অঙ্ক থেকে বেশি না হয়, তবে পারিবারিক আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে এই অবস্থা মোকাবেলা করা যায়। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হয়, আর আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা 40 থেকে 60 ভাগ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়, কিন্তু নিম্নবিত্তের বাজেটে এ খাতে আয়ের শতকরা 80 ভাগ খরচ হতে পারে। যেহেতু তাদের আয় কম, তাদের খরচটাও বেশি হবে। সবশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়, অর্থাৎ এমন কোনো বাজেট করবে না যেটা তুমি বাস্তবে কাজে লাগাতে পারবে না। একটি বাজেট তোমাদের বইতে দেওয়া আছে। প্রথমেই দেখো, মাসিক মোট আয়ের কথা উল্লেখ আছে 30,000 টাকা এবং সদস্য সংখ্যা 4 জন। এখানে খাদ্য খাত, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অন্যান্য খরচ, সঞ্চয় সবটাই রয়েছে। আর সবসময় মনে রাখবে, যে বাজেটটিতে আয় ও ব্যয়ের পরিমাণ সমান এরকম বাজেটকে সুষম বাজেট বলে। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে বলে ঘাটতি বাজেট, আর যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম হয় সেটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আর উদ্বৃত্ত বাজেট কিন্তু সবচেয়ে ভালো বাজেট। ঘাটতি বাজেট কখনোই আমাদের কাম্য নয়। আমি নিজে একটি বাজেট তৈরি করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে মোট আয় ধরা হয়েছে 37,500 টাকা, সদস্য সংখ্যা 4 জন। এই বাজেটটিতে খাদ্য খাতে রাখা হয়েছে শতকরা 40 ভাগ, বাসস্থানে শতকরা 14 ভাগ, বস্ত্রে শতকরা 5 ভাগ, শিক্ষা শতকরা 20 ভাগ, চিকিৎসা শতকরা 2 ভাগ, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী শতকরা 2 ভাগ, অন্যান্য খরচ রয়েছে শতকরা 15 ভাগ এবং সঞ্চয় শতকরা 2 ভাগ। মনে রাখবে, চিকিৎসায় যে শতকরা ধরা হয়েছে, শতকরা হার যেটা ধরা হয়েছে 714 টাকা, এখানে কিন্তু এটা দিয়ে চিকিৎসা হয় না। প্রতি মাসে আমাদের চিকিৎসা খরচ নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে 2-1 মাসের টাকা চিকিৎসা খরচের টাকা আলাদা করে রাখতে হবে এবং প্রয়োজন বোধে সেটা তখন খরচ করতে হবে। আর কোনো মাসে যদি চিকিৎসা খরচ বেশি লাগে তাহলে আমাদের অন্যান্য খাত থেকে কিছুটা কমিয়ে এই খাতে যোগ করতে হবে। এভাবে বাজেটকে আমরা প্রতি মাসে বাস্তবায়ন করার চেষ্টা করি। এরপরে রয়েছে পার্ট 3, সময় ও শক্তি ব্যবস্থাপনা। পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সময় এমনই এক সম্পদ যা কখনোই থেমে থাকে না বা কারো জন্যই অপেক্ষা করে না। সময়কে যথাযথভাবে ব্যবহার করে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর সময়কে যথাযথভাবে ব্যবহার করার জন্য বা ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তির দৈনিক 24 ঘন্টা সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন। তুমি কিন্তু কোনোভাবেই তোমার 24 ঘন্টা সময়কে বাড়াতে পারবে না। এই 24 ঘন্টা সময় খুবই মূল্যবান তোমার জীবনে, সুতরাং 24 ঘন্টা সময়কে যথাযথভাবে ব্যবহার করার জন্য তোমাকে সময় তালিকা তৈরি করতে হবে। সময় তালিকার প্রয়োজনীয়তা নিম্নরূপ। করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে, অর্থাৎ তুমি 24 ঘন্টায় কি কি কাজ করছো, কতগুলো কাজ করতে পারছো সেই কাজ সম্পর্কে তোমার ধারণা জন্মাবে। সময় মতো কাজ করা অভ্যাস হবে। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। কোন কাজটি করার জন্য কতখানি সময় প্রয়োজন সেটা ইচ্ছা করলেই তুমি জানতে পারবে। কোন কাজগুলোর জন্য সময় অপরিবর্তনীয় এবং কোন কাজগুলো প্রয়োজনে রদবদল করা যায় সে বিষয়ে তোমার ধারণা জন্মাবে। যেমন ডাক্তারের কাছে যাওয়া, স্কুলে যাওয়া, দুপুরে ধর্মীয় কাজ, এই সময়গুলো ইচ্ছে করলেই বদলানো যাবে না। তবে ঘুমের সময়, গল্প করার সময় ও পড়ার সময় প্রয়োজনে বদলানো যায়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হবে। সময় তালিকায় কোনো কাজে কতটুকু সময় বরাদ্দ দেওয়া হবে তা নির্দিষ্ট করতে হয়, যার কারণে তোমার সময় সম্বন্ধে ধারণা জন্মাবে। অবসর বিনোদন সম্ভব হবে, অর্থাৎ বিশ্রাম ও অবসর বিনোদনের ব্যবস্থা রাখতে হবে, যার ফলে তোমার ক্লান্তি দূর হবে এবং নতুন উদ্দীপনা কাজ করার প্রেরণা তোমাকে যোগাবে।
কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়বে। সময় তালিকা করলে সময় মতো রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন হয়ে যায়। ফলে অভ্যাসের কারণে কাজের দক্ষতা গতিশীলতা বাড়ে। সৃজনশীল কাজ করার সময় ও সুযোগ পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। আর সময় তালিকা করার সময় কিছু বিষয় তুমি বিবেচনা রাখবে। দৈনিক করণীয় কাজগুলো ঠিক করতে হবে, অর্থাৎ কি কি কাজ তুমি প্রতিদিন করছো সে কাজগুলোকে ঠিক করে নেবে। গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে, যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ তাকে আগে প্রাধান্য দেবে। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা করা প্রয়োজন। কিছুটা সময় নিশ্চয়ই তুমি তোমার পরিবারকে দিচ্ছ, সুতরাং পরিবারের সদস্যদের সাথে আলাপ করে নিবে কখন তুমি তাদেরকে সময় দিতে চাচ্ছ। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সময় প্রয়োজন সেভাবে সময় তালিকা প্রণয়ন করতে হবে। পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, সদস্যদের কাজের অভ্যাস বিবেচনা করে সময় তালিকা করতে হবে। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেভাবে কাজের সমন্বয় করতে হবে। পারিবারিক কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসাবে ভাগ করতে হবে। যেসব কাজ সাপ্তাহিক বা মাসিক সেগুলোকে দৈনিক সময় তালিকা থেকে পৃথক রাখতে হবে। সময় তালিকায় কাজের সময়, বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ সবটাই থাকবে, শুধু যে কাজ থাকবে তা না। তুমি কতক্ষণ গান শুনছো, কিছুক্ষণ তুমি ঘুমাচ্ছ, কিছুক্ষণ তুমি বিশ্রাম নিচ্ছ, সবটাই সময় তালিকায় থাকবে। অবশ্যই কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে, এতে ক্লান্তি দূর হবে এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যাবে। সময় তালিকা নমনীয় হতে হবে, যাতে প্রয়োজনে কিছুটা রদ বদল করা যায়। ছাত্র জীবনে সময় তালিকা অনুসরণ করলে সফলতা লাভ করা যায়। তোমাদের সময়টা খুবই মূল্যবান। তোমাদের পড়ার যেমন চাপ রয়েছে, তোমাদের বিশ্রামও প্রয়োজন, বিনোদনও প্রয়োজন। সুতরাং তোমরা প্রত্যেকে সময় তালিকা তৈরি করবে। আর প্রত্যেকের উচিত মূল্যবান সময় অপচয় না করে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা। তোমাদের বইতে একজন স্কুল শিক্ষার্থীর জন্য দুটি সময় তালিকার নমুনা দেওয়া আছে। একটি হচ্ছে স্কুল খোলার দিনে। দেখো এখানে সব রকম কাজের কথাই আছে। সকালে ঘুম থেকে ওঠা, প্রাকৃতিক কাজ সম্পাদন, দাঁত মাজা, হাত মুখ ধোয়া, নিজের বিছানা গোছানো, স্কুলের রুটিন দেখে সেদিনকার পড়া বই গোছানো, নাস্তা খাওয়া ও স্কুলের জন্য তৈরি হওয়া, যাওয়া আসার সময় স্কুল অবস্থান সময়, স্কুল থেকে ফেরার পর স্কুলে কাপড় বদলানো ও স্বল্প বিশ্রাম গ্রহণ, গোসল ও নামাজ বা প্রার্থনা, দুপুরের খাওয়া, বিশ্রাম গ্রহণ। এভাবে প্রতিটা কাজের বর্ণনা, বিবরণ এখানে দেওয়া আছে। সময়ের ব্যাপ্তিকাল, কটা থেকে কটা পর্যন্ত তুমি কাজগুলো করছো এবং কাজের জন্য তোমার কত মিনিট সময় লাগছে সেটাও এখানে উল্লেখ করা আছে। স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করা, হাত মুখ ধোয়া, বিকেলে নামাজ বা প্রার্থনা, চুল আঁচড়ানো, পরিপাটি হওয়া, মা বাবা ও ভাই বোনদের কাজে সাহায্য করা ও গল্প করা এবং সবার সাথে কিছু নিয়ে আলোচনা, হাত মুখ ধোয়া ও সন্ধ্যায় নামাজ বা প্রার্থনা, হালকা নাস্তা পরিবেশনে মাকে সাহায্য করা, স্কুলের পড়া তৈরি করা, টেলিভিশন দেখা, রাতের খাবার খাওয়া এবং শোয়ার জন্য বিছানা তৈরি করা, টেলিভিশনে খবর শোনা, স্কুলে পড়ার বাকি অংশ শেষ করা, হাত মুখ ধোয়া এবং নামাজ বা প্রার্থনা শেষ করে ঘুমাতে যাওয়া এবং ঘুমানো। সর্বমোট 24 ঘন্টা সময়ের এখানে তালিকা করা আছে। এখানে সবগুলো কাজই যে তোমার কাজের সাথে মিলবে তা নয়, কিছুটা বাদ যাবে, কিছুটা যুক্ত হবে। তুমি তোমার মতো করে সময় তালিকা তৈরি করবে। স্কুল বন্ধের দিনেও সময় তালিকা তৈরি করা যায় বা যেতে পারে, অথবা গেলে সেই সময়টাকে তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের জন্য সময় তালিকা তৈরি করবে এবং দুইটি তালিকা তৈরি করবে। একটি হচ্ছে স্কুল খোলার দিন এবং একটি হচ্ছে স্কুল বন্ধের দিন। স্কুল বন্ধের দিনের তালিকাটি তুমি কিন্তু শুক্রবার, শনিবার কাজে লাগাতে পারবে, অর্থাৎ সারা বছরই তোমার সেই তালিকাটি কাজে লাগবে। এরপরে পাঠ 5, শক্তি ব্যবস্থাপনা। এর মতো শক্তি পরিবারের একটি অন্যতম মৌলিক সম্পদ। আর মানবীয় সম্পদের যথাযথ ব্যবহারের উপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। আমরা একটু আগে জেনেছি অর্থ হচ্ছে বস্তুবাচক সম্পদ আর সময় হচ্ছে মানবীয় সম্পদ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা সম্পদের প্রকারভেদে পড়েছি, বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ অথবা
অমানবীয় সম্পদ এবং মানবীয় সম্পদ সম্পর্কে। অন্যান্য সম্পদের মতো শক্তির সৎ ব্যবহারের প্রতি সকলেরই কিন্তু যত্নবান হওয়া উচিত। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা কিন্তু ক্ষয় হয়ে যায়, ফলে কাজে অনীহা আসে, ক্লান্তি আসবে এবং বিরক্তির সৃষ্টি হবে। আর উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়। শক্তি যথাযথভাবে ব্যবহার করতে চাইলে কিছু বিষয় তোমাকে বিবেচনা করতে হবে। একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে, যেমন আমি একটু আগেই সময় তালিকার কথা বলেছি। কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে দিতে হবে। কাজের সময় 2 হাত ব্যবহার করতে হয়। এছাড়া সঠিক দেহভঙ্গি বজায় রেখে কাজ করলে শক্তির অপচয় হয় না। যেমন দাঁড়িয়ে ঘর মুছলে বসে ঘর মোছার চেয়ে কম শক্তি ব্যয় হয়। তোমরা সঠিক দেহভঙ্গির কথা ছোট ক্লাসের বইতে, গার্হস্থ্য বিজ্ঞান বইতে পড়ে আসছো। সেই সঠিক দেহভঙ্গি বজায় রেখে আমরা অবশ্যই কাজ করব। ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ বা হালকা কাজ করতে হয়। এছাড়া বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতি ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়, যেমন প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি, যেগুলো আমরা ইত্যাদি ব্যবহার করছি, এসব কিন্তু আমাদের শক্তির খরচ কমিয়ে দিচ্ছে। এছাড়া শক্তির সুষ্ঠু ব্যবহারে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যাতে সহজে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসেবে পরিচিত। আর কাজ সহজকরণ পদ্ধতিতে শক্তির সুষ্ঠু ব্যবহার কিভাবে করতে হবে, কৌশলগুলো দেখো। দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান এবং দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তি সাশ্রয় হয়। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কম শক্তি খরচ করে কাজ করা যায়, যেমন খাবার ঘরে যদি খাওয়ার কাজ সম্পন্ন করতে পারো, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক। আর সরঞ্জামগুলো অবশ্যই গোছানো থাকতে হবে এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে শক্তির অপচয় হবে না এবং শক্তি সাশ্রয় হবে। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তি সাশ্রয় করে, যেমন ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে মপ ব্যবহার কিন্তু আরামদায়ক। সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজে কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেগুলো অনুসরণ করে কাজ করতে হবে, তাতে শক্তির সাশ্রয় হবে। যেমন অনেক কাপড় আলাদা আলাদা ভাবে না ধুয়ে সবগুলো একসাথে সাবান পানিতে ভিজিয়ে রেখে একত্রে ধুয়ে শুকাতে দিলে কাজ সহজ হবে এবং শক্তি বাঁচবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, সাদা কাপড় এবং রঙিন কাপড় অবশ্যই আলাদা ভিজিয়ে রাখতে হবে। এই বিষয়ে কিন্তু গার্হস্থ্য বিজ্ঞানের অন্য একটি অধ্যায় তোমরা শিখেছ। ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও কিন্তু শক্তি সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথ যদি ব্যবহার করো, তাহলে শক্তির অপচয় কম হবে, পরিষ্কার করতেও সুবিধা হবে। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। যেমন সালাদ বানাতে শসা, টমেটো কুচি করে না কেটে স্লাইস করে কিন্তু কাটা যায়, এতে সময় ও শক্তির সাশ্রয় হয়। এবার আমরা অনুশীলনটা দেখে নিই। অনুশীলনীতে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। মানুষের চাহিদা পূরণে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? কিছুক্ষণ আগে আমরা জেনেছি মানুষের চাহিদা পূরণে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অর্থ। নির্ধারিত আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখাকে কি বলা হয়? সুনির্দিষ্ট লক্ষ্য, যথাযথ তালিকা, সঠিক পরিকল্পনা, সুষম বাজেট। সুষম বাজেট। আমেনা বেগম সংসারের সব কাজ একাই করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভারী কাজগুলো করে তিনি হাঁপিয়ে ওঠেন। আমেনা বেগম কিভাবে কাজ করলে হাঁপিয়ে উঠবেন না? ভারী কাজগুলো আগে করলে, হালকা কাজগুলো আগে করলে, ভারী কাজের পর হালকা কাজ করলে, হালকা কাজের পর ভারী কাজ করলে। কিছুক্ষণ আগেই তোমরা জেনেছো যে ভারী কাজগুলো একসাথে করা যাবে না, অবশ্যই ভারী কাজের পরে সময় তালিকায় হালকা কাজের ব্যবস্থা রাখতে হবে। যেহেতু তিনি একটানা ভারী কাজ করেন, তাকে অবশ্যই ভারী কাজের পরে হালকা কাজ করতে হবে।
আমিনা বেগমের কাজের ক্ষেত্রে কোনটির অভাব পরিলক্ষিত হয়? পরিকল্পনার, সময় তালিকার, নতুন উদ্যমে কাজ করার। আমি 3টি অভাবই আমিনা বেগমের কাজে দেখতে পাচ্ছি। সৃজনশীল প্রশ্নে তোমাদের রয়েছে, তানজিল সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক আয় 10,000 টাকা। স্ত্রী, স্কুল পড়ুয়া 2 সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে তার সংসার। মাসের শুরুতে সংসার চালানোর টাকা স্ত্রীর কাছে দেন। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে কষ্ট করে বাকি দিন চালাতে হয়। বাজেট কি? বাজেটের খাত বলতে কি বোঝায়? তানজিল সাহেবের পরিবারের জন্য একটি মাসিক বাজেট প্রণয়ন করে দেখাও। তানজিল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমি আশা করছি তোমরা যদি আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পারো তবে অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটির উত্তর লিখতে পারবে। এবার বাড়ির কাজ হিসেবে তোমাকে দুটো কাজ দেওয়া হচ্ছে। অভিভাবকের সহায়তায় তুমি তোমার পরিবারের মাসিক বাজেট তৈরি করো। এটা কিন্তু অবশ্যই করবে, শুধুমাত্র তোমার পড়ার প্রয়োজনে নয়, তোমার ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে অবশ্যই একটি মাসিক বাজেট তৈরি করবে। এক্ষেত্রে আব্বু বা আম্মু তোমাকে সহায়তা করবেন। আরো একটি কাজ হচ্ছে, গ্রীষ্মের ছুটির বন্ধে একদিনের একটি সময় তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে যদি কোনো অসুবিধা থাকে বা বুঝতে সমস্যা হয় তবে আমাকে ফোন করে জানাবে। তোমাদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আবার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।